আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চায় বলল ডক্টর ইউনূস। এদিকে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলল রিজভী। এছাড়া রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি। আরও থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অবৈধ হয়ে কিছু বক্তব্য দিচ্ছে বলল প্রিন্স। এবং সর্বশেষ জানিয়ে দেব, এক যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। জনগণই সব ক্ষমতার উৎস হবে এমন দেশ গড়তে চায় বলল ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন জনগণই সব ক্ষমতার উৎস হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমৃদ্ধ হয়। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টি পারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্র নীতি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। তিনি বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, তবে আমরা কেউ কারো শত্রু হব না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলল রিজভী। আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। গণতান্ত্রিক যে শক্তির সমমনা দল, তাদের সঙ্গে তো এই সরকারের সম্পর্ক হওয়ার কথা ছিল। আজকে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে, তাহলে অন্তর্বর্তী সরকারের যদি 2-1 জন ভেতরে ভেতরে তাদের আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখেন, তাদের বাদ দিয়ে এই সরকারের তো কেউই রেহাই পাবে না। আমরা কেউই রেহাই পাবো না। আজকে যদি গণতান্ত্রিক শক্তির ঐক্য না থাকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। সাবেক আইজি ক্ষুদা বশক প্রসঙ্গে রিজভী বলেন, এখন কেউ কেউ উপদেষ্টা পরিষদে কিংবা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করে আন্দোলনের সপক্ষের লোকদের টার্গেট করেন। ক্ষুদা বকশ একজন পুলিশের সাবেক আইজি ছিলেন, কিন্তু বিগত 15.5 বছর তার কি ভূমিকা ছিল? তিনি কয়জন লোককে চেনেন? আমরা প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছি। বিএনপির অফিস ভেঙে 4-5 বার নিয়ে গেছে আমাদেরকে। এখানে বিএনপির অফিস, আমরা যারা বসে আছি, শেখ হাসিনা পতনের দিনও জেলখানায় ছিলাম, তার আগের দিন পর্যন্ত রিমান্ডে ছিলাম। গণতান্ত্রিক আন্দোলনে যে স্পিরিট, চেতনা, এটা কি তারা ধারণ করে? এটা তো তারা ধারণ করে না, অথচ বড় বড় কথা বলেন, দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ। আপনি আইজি ছিলেন, বিএনপির সময় কি করতে পেরেছিলেন? আপনাদের কারণেই তো 1/11 এসেছিল, অগণতান্ত্রিক শক্তি এসেছিল। রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এই বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এজন্য দলটি তাদের ঘোষিত 31 দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এই নিয়ে 10 বিভাগে কর্মশালা করবে বিএনপি। ইতিমধ্যে ঢাকা বিভাগীয় কর্মশালার মধ্য দিয়ে কর্মশালা শুরু করেছে। 8 ডিসেম্বর শেষ হবে। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মশালার সূচি চূড়ান্ত করা হয়। এছাড়াও বৈঠকে নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে সংস্কারে যে প্রস্তাব চাওয়া হয়েছে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। সবাই সিদ্ধান্ত হয় বিএনপির কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে। মঙ্গলবার ঢাকায় কর্মশালার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে এই কর্মসূচি শুরু হয়েছে। এরপর 26 নভেম্বর সিলেট, 30 নভেম্বর কুষ্টিয়া ও ফরিদপুর, 2রা ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, 4ঠা ডিসেম্বর চট্টগ্রাম এবং 8 ডিসেম্বর রংপুর ও বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, কর্মশালার মাধ্যমে
মাধ্যমে বিএনপির রাষ্ট্র সংস্কারে তাদের পূর্বের উদ্যোগ এবং এই বিষয়ে জনমত তৈরির উপর গুরুত্বারোপ করছেন। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্রীয় সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল, কিন্তু রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন। দলের নেতারা বলেন, মূলত রাষ্ট্র নিয়ে বিএনপির চিন্তা জনগণের মধ্যে তুলে ধরতে কর্মশালার উদ্যোগ নিয়েছে। দলের একজন সিনিয়র নেতা বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো জনসম্মুখে আনছে তা বিএনপির পক্ষ থেকে কয়েক বছর আগেই বলা হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নেই। তারপরও একটি গণ অভ্যুত্থানে সরকার রাজনৈতিক দলগুলোর চাহিদা অনুযায়ী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মতো ন্যূনতম সংস্কার করা উচিত। অন্য সংস্কার নির্বাচিত সরকার করবে। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দলের নেতারা অভিমত দেন, শুধু নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা যেতে পারে। এ বিষয়ের পর জোর দিয়ে দলটি তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অবৈধ হয়ে কিছু বক্তব্য দিচ্ছেন বলল প্রিন্স। তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে, কথা উল্লেখ করে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতি পরিবর্তনের যে জান্ডা উড়িয়েছিল, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভীষণ 2030 ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা দিয়েছেন। তিনি বলেন, ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে 31 দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতারা অহেতুক অবৈধ হয়ে কিছু বক্তব্য দিচ্ছে, যা ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ফাটল ধরাতে পারে। 28 অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশ শতভাগ সফল ছিল বলেই আওয়ামী লীগ বর্বর কায়দায় ভণ্ডুল করে দিতে চেয়েছে। সমাজের সকল স্তরের জনগণের উপস্থিতিতে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ ছিল সেটি। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে বিএনপি আওয়ামী লীগের সাথে সমঝোতা করলে 2014, 2018 বা 2024 সালের নির্বাচনেই করতে পারত। বিএনপি ঘৃণা ভরে আওয়ামী লীগ বা তাদের প্রভুদেরকে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সমঝোতা করলে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বিনা বিচারে 25 মাস জেলে থাকতে হতো না, বিনা চিকিৎসা মৃত্যুর মুখে পড়তে হতো না, তারেক রহমানকে নির্বাসনে থাকতে হতো না, ফরমাইশি রায়ে সাজা পেতে হতো না, বিএনপির 60 লক্ষাধিক নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হতো না, হত্যা গুমের শিকার হতে হতো না। আওয়ামী লীগ গণহত্যাকারী নিকৃষ্ট ফ্যাসিস্ট, তাদের সাথে সমঝোতার প্রশ্নই আসে না। বিএনপি সমঝোতা হবে জনগণের সাথে, বিপ্লবের অংশগ্রহণকারী দলের সাথে। তাদের সাথে সমঝোতা করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। তিনি বলেন, আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন নয়, বিএনপির মুখোমুখি করতে চায়। গণহত্যাকারী গণশত্রুদের ক্ষমা নাই। বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় এমন প্রচারণা অপপ্রচারের নামান্তর, এটা ঠিক করার বিএনপি কে? এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ ও আইন। 1 যুগ পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার 21 নভেম্বর বিকাল 3টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেন। এর মাধ্যমে 2018 সালের পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিএনপির প্রধান। সবশেষ 2012 সালে সেনাকুঞ্জে গেছেন তিনি। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। 2018 সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সবশেষ 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপির চেয়ারপারসন। 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 26 নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। গতকাল রাতে সশস্ত্র বাহিনীর বিভাগ থেকে এই আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয়। সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।